প্রেসিডেন্ট চুপ্পু পদত্যাগ করেছে। প্রেসিডেন্ট চুপ্পু 15 আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল, সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি। ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন, ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। জনগণের দেশের মালিক জনগণ, তাহলে জনগণকে আসতে হবে, এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন পর্যন্ত আমি চাই যে একটি সুস্থ নির্বাচন দেখে দিতে চাই। হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গত 6 আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আইএসপিআর। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু অবাক করা তথ্য দিয়েছেন, যেটার সঙ্গে আপনাদের গা শিরে উঠবে। এবং আরেকটা সুখবর, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি দেখেই বুঝেই গিয়েছেন। আজকের এই ভিডিওতে দেখানো হচ্ছে মেজর জিয়াউর রহমানকে কেন মনুষ্যত্বের আজরাইল বলা হচ্ছে, কেন তাকে পদত্যাগের হুঙ্কার, কেনই বা তাকে এভাবে কথা বলছে মিডিয়া। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে সাথে দেখতে পারবেন সাইফুদ্দিন কেন পদত্যাগ করতে তাকে বাধ্য করলো এবং কেন সে পদত্যাগ করলো। তাহলে কি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিচ্ছে আওয়ামী লীগ? আজকের ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে আপনারা দেখতে পারেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। সম্মানিত দর্শক, বেশি কথা বলবো না, আপনার বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। চলুন এই ভিডিও থেকে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। পদত্যাগ করেছে। প্রেসিডেন্ট চুপ্পু 15 আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল, সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি। ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে। আর্মি গিভিং ব্রিফ অ্যাবাউট জিয়াউল আহসান কাস্টাডি, ওর কাছে সমস্ত ইনফরমেশন আছে, কে কখন কি করছে এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে। এই জন্য তাকে হয়তো বলে দিচ্ছে যে বাড়ি যেতে দাও, বাড়ি চলে গেলে সবচেয়ে সেফ হইতো। বাট আমি যেটা মনে করি অ্যাট প্রেজেন্ট তাকে যদি রাজ সাক্ষী করা হয়, এই আওয়ামী লীগের যত আছে সবকিছু বেরিয়ে যাবে। আমার মনে হয় গোয়েন্দা সংস্থা শুড ওয়ার্ক অন ইট। গ্রেফতার আওতায় আরো নেতাদের আনতে হবে। অনেকেই এখনো দেশে আছে, অনেকেই দেশে আছে, বেশিরভাগই দেশে আছে। তাদের যে একটা কনফিডেন্স ছিল যে শেখ হাসিনাকে সরানো যাবে না, এই কনফিডেন্সটা কিন্তু অ্যাটলিস্ট 5 তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকে ইয়ে করতে পারে। বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তারেক সিদ্দিকী, সে চলে গেছে। আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে, আর তাকে সেভ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধহয় এখন সোহেল স্যার, আরেকজন হচ্ছে রিয়ার এডমিরাল আজমি, দুজন সেভ করেছেন তাকে চিটাগাংয়ে, তারেক সিদ্দিকীকে। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার লাইভে আসলাম। অ্যাকচুয়ালি আগে যেটা করতাম একটু লেখালেখি করতাম, লেখালেখিতে অ্যাকচুয়ালি টাইম একটু বেশি লাগতো। বাট লাইভটা করার সময় দেখলাম যে লাইভটা কিছুক্ষণের মধ্যে চলে আসা যায়, রেডি থাকলে হয়, কথা বললে সময় অনেক কম লাগে। আমি অ্যাকচুয়ালি গত মঙ্গলবার দিন একটা তথ্য পেয়েছিলাম যে আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল আহসান, সে ছিল নক্ষত্র বিল্ডিং এ ক্যান্টনমেন্টে। তাকে মঙ্গলবার দিন তার জিনিসপত্র সব শিফট করে তার যে জলসিরি আবাসনে যে সে একটা 8তলা বাড়ি করেছে ওখানে সে শিফট করেছে। ওখানে নাকি আমি ওই দিন খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে নাকি 8 বাক্স ভর্তি ফরেন কারেন্সি, মানে ডলার, মেইনলি ডলার পাওয়া গেছে। তা আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আরো আগে আসার কথা, কেন আসলো না? আমি আরো কয়েকটা সোর্সে খোঁজ নিলাম, কনফার্ম করতে পারলাম না। বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি $2 মিলিয়ন। আনথিঙ্কেবল। এনিওয়ে, সে এখনো সেনাবাহিনীর কাস্টাডিয়াতে আছে আমি যতটুকু জানি। সম্ভবত তারা প্রসেসটা করতে পারতেছে না, এখনো তার নামে কেউ মামলা করেনি বোধহয়। বাট যদি করে থাকে তাহলে ওই সেই অনুযায়ী তখন তাকে অফিসিয়ালি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে। আরেকটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট চুপ্পু হয়তোবা রেজিগনেশন দিয়েছে, পদত্যাগ করেছে, এরকম একটা জিনিস। হ্যাঁ, সরি আমি কাজে আছি, সো আমার ডগটা পিছনে আছে, একটা ঘোড়া দেখে সে উত্তেজিত হয়ে গেছে, ঘোড়ার গাড়ি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যেটা শুনলাম যে প্রেসিডেন্ট চুপ্পু 15 আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল। সে ওখানে গিয়ে তার অবশ্যই প্ল্যান ছিল নিশ্চয়ই কোনো একটা ভজকট পাঠানো। তা সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি, তাকে কোনো দেয়নি। এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে। বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না, কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতা সৃষ্টি হবে। সে যদি পদত্যাগ করে
তখন আবার চলে আসবে, এখানে কি বলে স্পিকার চলে আসবে, মানে কিছু জিনিসপত্র থাকবে। সো এ কন্ট্রোল চুপ্পু ইজ বেটার দেন নো চুপ্পু, সম্ভবত এই ধরনের একটা ডিসিশন এসে এখনো আছে আর জনগণের দেশের মালিক জনগণ, তাহলে জনগণকে আসতে হবে, এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন পর্যন্ত আমি চাই যে একটি সুস্থ নির্বাচন দেখে যেতে চাই, এটাই আমার চরম প্রত্যাশা। অবশেষে সেনাপ্রধানের নির্দেশেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দেশকে গভীর ষড়যন্ত্রের দিকে নিয়ে যাওয়াই এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। এর পরপরই আওয়ামী লীগের সকল মন্ত্রীরা দেশ থেকে লাপাত্তা হয়ে যান। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নয়াদিল্লি অবস্থান করায় রাষ্ট্রপতির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই যে কোনো সময়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রপতি। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে হুমকি মনে করায় বিষয়টি সেনাপ্রধানকে জানানো হয়। পরবর্তীতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশেই রাতেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি। বঙ্গভবন ত্যাগের সময় তাকে ক্ষমা চাইতে দেখা যায়। এদিকে সেনাপ্রধান কঠিন হুঁশিয়ার দিয়ে বলেন, দেশকে ষড়যন্ত্রের সাথে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এদিকে 15ই আগস্টকে কেন্দ্র করে নানা নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। প্রিয় দেশবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন, ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে যে আমরা নতুন করে একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখছি, এটা এখনো হয়ে যায়নি, এটা হওয়ার লড়াই আছে সামনে অনেক বড়। কিন্তু এই যে প্রাথমিক সময়টা, এটাকে আমরা যৌক্তিকভাবে একটা স্বাধীনতার সময় বলে বিবেচনা করছি। আমার কাছে মনে হয়েছে আমরা আরেকবার স্বাধীন হলাম। আমাদের যারা জন্ম স্বাধীনতার পরে হয়েছে তারা এই সময়টাকে সেই সময়ের সাথে একরকম তুলনা করে বোঝার চেষ্টা করেছি, আমরা সেভাবে ফিল করার চেষ্টা করেছি। এমনকি যারা ওই আনন্দটাও দেখেছেন, মনে রাখতে পারছেন, তারাও এই আনন্দটাকে তুলনীয় বলে বলছেন। সুতরাং আমাদের এই যে লড়াইটা হলো, এই যে গণঅভ্যুত্থানটা হলো, এটা এক ধরনের মুক্তির লড়াই আমাদের ছিল, মুক্তিযুদ্ধের মতো ছিল, স্বাধীনতার সুখ পেয়েছি আমরা আবারও। ফলে যারা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ভাবে, তাদের ত্যাগ আমাদের স্মরণে রাখতে হবে। এবং আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয় মাইক্রো লেভেলে আমাদের এই লড়াইয়ের যারা একেবারে বাস্তবের মাঠে রাস্তায় ছিলেন, যারা পুলিশ বা বিজিবি বা সেনাবাহিনীর সাথে, বিশেষ করে পুলিশ বিজিবির সাথে যারা তাদের লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, তাদের লড়াইটা আমার কাছে মাইক্রো লেভেলে মুক্তিযোদ্ধাদের চাইতে, 71-এর মুক্তিযোদ্ধাদের চাইতেও বড় বলে মনে হয়। অনেকের কাছে অফেন্সিভ লাগতে পারে, কিন্তু আমি সেটা একটু বলতে চাই। নিশ্চিতভাবে মাইক্রো লড়াই, মানে ম্যাক্রো যদি লড়াইয়ের কথা চিন্তা করি, সেটা মুক্তিযুদ্ধ অনেক বড় ক্যানভাসের, অনেক বড় লড়াই। একটা দেশের একটা অংশ, আমরা তখন পাকিস্তানি ছিলাম, বিচ্ছিন্ন হয়ে একটা নতুন দেশ তৈরি করার ঘোষণা দেওয়ার যে লড়াই, সেটা ম্যাক্রো লেভেলে তুলনীয় না। কিন্তু মাইক্রো লেভেলে আমি মনে করি এবারকার যারা লড়াই করেছেন তাদের লড়াই অনেক টাফার ছিল। আমি আসবো কেন এটা বলছি, আমরা একটা রিপোর্টের দিকে একটু চোখ বলে, ভিডিওটা আমাদের অনেকের চোখে পড়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দলিল আমাদের ভবিষ্যতের জন্য, যে এই লড়াইয়ে কিভাবে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কিভাবে বিভৎস ক্র্যাকডাউন আমাদের উপরে চালানো হয়েছিল। সেটা ভিডিওটাতে দেখা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ সদস্য একটা ভিডিও দেখাচ্ছে এবং এখানে উপস্থিত আছেন যিনি আইজিপি, স্যাংশন প্রাপ্ত আইজিপি, যাকে দফায় দফায় এক্সটেনশন দিয়ে গেছেন শেখ হাসিনা, সেই আইজিপি তার পেছন থেকে ভিডিওটা করে। সেখানে একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, আমাদের এবারকার এই মুক্তির লড়াইয়ের জন্য। একটা ভিডিও অনেক স্টোরি বলে দেয়। বুঝে বললাম, এটা নির্বিকার ভাবে শুনছেন, দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি, এটা সরকারের ব্রুটালিটির একটা প্রমাণ। পুলিশ সদস্য যেভাবে যে ঠগে বলছেন, কিছু আসে যায় না, মানে মারা যাচ্ছে, ওরা মানুষ না, সরকার বিরোধী লোক, সরকারের ভাষায় ট্যাগ দেয়, রাজাকারের বাচ্চা টাচ্চা, তাই ওদের মারা যায়, কিছু আসে যেভাবে তিনি বলছেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো মন্তব্যে, আপনারা শুনবেন যারা শুনেননি। এটা একটা সাইন। আর আরেকটা হচ্ছে ওই কথাটা, যেটা আমি পড়ি মন ভরে যায় পড়লে, খুবই দুঃখের কষ্টের ব্যাপার, কিন্তু মনও ভরে যায়। গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই তাদের জন্য বলছে আতঙ্কের এবং দুশ্চিন্তা। এটা তাদের জন্য আতঙ্কের এবং দুশ্চিন্তা ছিল সে সময়, তাই অনিবার্যভাবে এটাই আমাদের আসার জায়গা ছিল। আমি কেন বলছিলাম মাইক্রো লেভেলে এইবারকার মুক্তিযোদ্ধাদের লড়াই 71-এর চেয়ে টাফ ছিল। খেয়াল করি আমরা 71 সালে মুক্তিযোদ্ধারা যখন তাদের ট্রেনিং নিয়েছেন, ভারতে গেছেন, সেখান থেকে যাকে নিয়ে কথা বলছি তাকে নিয়ে ঠিক এক সপ্তাহ আগেও কথা বলাটা ছিল খুবই ভয়ঙ্কর ধরনের একটা রিস্কে যাওয়া। কারণ তিনি ওই ব্যক্তি যিনি বহুত মানুষকে বালিশ ছাড়া শোয়াই দিয়েছেন, বহুত মানুষকে আয়নাঘরে নিয়েছেন। বলা হয়ে থাকে তার হাত ধরেই এই আয়নাঘরের উৎপত্তি। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সময় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন আলাপ যে ফাঁসের ঘটনাগুলো আছে, সেগুলোরও মূল কারিগর তিনি। রয়েছে তার বিরুদ্ধে নানান অভিযোগ। আওয়ামী লীগ সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল, কামিয়েছেন কারি টাকা, কেড়ে নিয়েছেন অসংখ্য মায়ের কলিজার টুকরা বা অসংখ্য স্ত্রীর স্বামী, অথবা অসংখ্য মায়ের কি বলা হয় যে মানে পরিবারের সন্তান। যাই হোক, আলোচিত কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন। আদালতে তিনি আজকে যে তথ্য দিয়েছেন, তার তথ্য দেখে আমার কাছে মনে হলো দুধের ধোয়া তুলসী পাতা টাইপের একটা বক্তব্য সে দিয়েছে। তার বক্তব্য হচ্ছে যে আয়নাঘর সে বানায় নেয়, বরঞ্চ এই আয়নাঘরে আপনার নিজেই নাকি গত 8 দিন ধরে বসবাস করছেন। এর মধ্যে
আমরা তার সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে যে অভিযোগগুলো এসেছে সেখানে দেখছি যে এই যে ছাত্র জনতাকে আমরা যে 650-এর উপরে মানুষকে জীবন দিতে দেখলাম, এই মানুষগুলোকে হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজন হচ্ছে এই অবসরপ্রাপ্ত সাবেক জেনারেল। এছাড়াও আপনাদের খেয়াল আছে শাপলা চত্বরের কথা, এটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে। আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই ওই দিন রাত্রে আসলে কি ঘটেছিল, কতগুলো মানুষ মারা গেল, সেটা প্রকৃত তথ্য আমরা জানি নাই। তো সেই ঘটনারও যিনি মাস্টার মাইন্ড, ঐতিহাসিক সেই শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের 2013 সালের 5ই মে যেই বিশাল হত্যাযজ্ঞ হয়েছে বলে দাবি করা হয়, সেই হত্যার পরিকল্পনাকারীও আপনার কি বলা হয় যে এই মেজর জেনারেল, তাকে নিয়ে পুলিশ কিন্তু এই ধরনের প্রতিবেদন অলরেডি দিয়েছে। ইভেন আয়নাঘর সম্পর্কে তার যে শিশুসুলভ বক্তব্য, সে বলছে আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নিজেই 8 দিন ছিলাম আদালতকে। আজকে সে বলছে হাজার হাজার মানুষকে অবৈধভাবে রিমান্ডে নেওয়া সে জিয়াউল হাসান আজকে নিজেই 8 দিনের রিমান্ডে। তবে আমাদের রিমান্ড আর তাদের রিমান্ডে আসলে অনেকটা পার্থক্য আছে। আমজনতা যখন যায় রিমান্ড মানে অনেকটা হাগামতি বাইর হয়ে যায়, উল্টায় পিটায় লটকাইয়া ঝুলাইয়া মারে, কারেন্টের শক দেয়, কিন্তু এই পর্যায়ের যারা আছেন তাদের সাথে কি আসলে এগুলো হয়? বড় বড় নেতাদের সাথে এটা হয় না, তবে তার সাথে হতেও পারে। আচ্ছা, সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর জিয়াউল হাসান সে কিন্তু দেশ ছাড়ার চেষ্টা করছিল। তো এরোপ্লেনটা আপনার ডেক থেকে রানিং হওয়ার জন্য যে আমাদের ওয়ে আছে সেখানে নেমে গেছিল, সেখান থেকে প্লেনকে ফিরিয়ে না তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আজকে তাকে 8 দিন, তার বক্তব্য যে তাকে গত 7ই আগস্ট রাতে গোয়েন্দা সংস্থার একটি দল নিয়ে যায়, আর গতকাল পর্যন্ত 8 দিন তাকে আয়নাঘরে বন্দী রাখা হয়। আর আজকে আদালতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রিমান্ডের শুনানিতে এই তথ্য দিয়েছে জিয়াউল হাসান। বলছে আয়নাঘর তার সৃষ্টি নয়, তিনি কোনো গুম খুনের সাথেও জড়িত নন। সে দাবি করছে যে আয়নাঘর থেকে যারা বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি, যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা ঠিক না, আমি অসুস্থ, হার্টে অন্যান্য সমস্যা রয়েছে। এখন তার এই বক্তব্যকে কেন্দ্র করে যদি কেউ এসে সাক্ষী দিতে আসে, জিয়াউল হাসানকে আপনি খুঁজে পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে এরা তো ভাই অর্ডার করে, এরা কি কোনো বন্দির সাথে গিয়ে সেখানে এদেরকে খাবার দাবার কেয়ারিং এগুলো করে? জীবনও না। এরা থাকে দামি গাড়িতে, এসি গাড়িতে ঘুরে, আর এদের যারা অধীনস্থ আছে তাদেরকে ব্যবহার করেই কিন্তু টর্চার সেলগুলো চলে। সুতরাং তার এই বক্তব্য নিশ্চয়ই আদালতে যারা বিজ্ঞ আইনজীবী আছেন হাহারি একটি দেওয়ার কথা। ইভেন পেগাসাস সফটওয়্যার, যে কোনো ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আপনার সেলফোন, সরকারের এই যে সিস্টেমটা ছিল পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে বা আরও যেই ফোনে আড়িপাতা সফটওয়্যারগুলো ছিল, আপনার ফোন নাম্বারটা জাস্ট হচ্ছে যদি সরকারের মনে হয় যে আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে সরকারের জন্য ঝামেলা, তার ফোন নাম্বারটা এই ডিভাইসের মধ্যে ফালাই দিলেই আপনি যেখানে একটা টেক্সট করছেন, আপনার এই ফোনে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইবার যা করছেন সব কিছু সরকার দেখছে। আপনি ভিডিও কলে কাউকে কথা বলছেন, সেটাও সরকার দেখার সুযোগ ছিল। মানে এই গোয়েন্দা সংস্থাগুলোর নেতৃত্বে এমন টিম বাংলাদেশে আছে। ইসরায়েল থেকে সফটওয়্যার কিন্তু বাংলাদেশে আনা হয়েছে, যার মাধ্যমে সাবেক তথ্যমন্ত্রী বলতো বেশি কথা বললে কিন্তু সব ফাঁস করে দিব। কি ফাঁস করবে? তার মানে তাদের কাছে ছিল। কই থেকে আসছে? এই জিয়াউল হাসান রাই আসলে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আদালতে তার কথা বলা নিয়ে বিরোধিতা করেছে বিএনপির আইনপন্থীরা। জিয়াউল হাসান বলছেন র্যাবে থাকাকালে তার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি, এরপর আদালত তার 8 দিনের রিমান্ড আদেশ দিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সম্পর্কে আদালতকে বলেন আন্দোলন চলাকালে যে সংস্থায় তিনি কাজ করেছেন সেটার কোনো অস্ত্র নেই, সুতরাং গুলি চালাতে বলার প্রশ্নই ওঠে না। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সে বলছেন নিউ মার্কেটের থানার যে মামলায় তিনি গ্রেফতার হয়েছেন সেই নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় ওই সময় তিনি জাননি তার বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে। তো এরা আসলে ধরা খাইলে এরকমই করে। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃতপক্ষে যদি দোষী হয় তার কঠিন শাস্তি হোক। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই মনে করে তারা ধরা ছোঁয়ার ঊর্ধ্বে, তাদের কোনো বিচার নাই, সরকার পরিবর্তন হলেও তারা একটা সিস্টেমে চলে। বাট আমরা সেই সিস্টেমটার সংস্কার দেখতে চাই। শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন। তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে আরও আগেই ধরা হয়েছিল, আমরা জানি ইনি পালাচ্ছিলেন। তারপর তাকে এয়ারপোর্ট থেকে, বিমান থেকে যদ্দূর জানা যায় রীতিমতো তুলে আনা হয়েছে। আজ তাকে গ্রেফতার দেখানো হয়েছে একটা মামলায়। আমি মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলছি। এই দানব, এই রকম দানবকে নিয়ে খুব দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমি প্রায় একটা কথা বলছি, সেটা হলো সরকারের বিভিন্ন, আগের যেই মাফিয়া সরকারটা ছিল তার বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষের একটা তালিকা করা দরকার। এর মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টির তালিকা থাকবে, সরকারি চাকরি করা, এর মধ্যে সেনাবাহিনী, এর মধ্যে সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ। আমরা পুলিশকে নিয়েও প্রচুর কথাবার্তা বলছি, আমাদের মুখে মুখে কিছু নাম আছে, কিন্তু বেসামরিক যে প্রশাসন, আমাদের আমলা, যাদেরকে আমরা সহজ ভাষায় বলি, এদের মধ্যে প্রচুর লোকজন আছে এই সরকারের সুবিধাভোগী, তার পাপ কাজের মানে তার এই অবৈধ ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করা, এদের তালিকা। এদেরকে নিয়ে খুব দ্রুত গুরুত্বপূর্ণ কিছু মামলা করা, সেগুলো স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে খুব দ্রুত হবে। এই তালিকার মধ্যে একেবারে উপরের দিকে থাকবেন এই দানব জনাব জিয়াউল আহসান। উনি সর্বশেষ এনটিএমসি বলে একটা প্রতিষ্ঠানের চিফ ছিলেন। এনটিএমসি হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা সেল, কিছু এরকম একটা।
এই প্রতিষ্ঠানটা কি করতো আমরা অনেকে জানি, এবং এর সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি সামনে আনতে চাই, সেটা হচ্ছে নাগরিকদের গোপনীয়তার অধিকার। বর্তমান স্বাধীন এবং ভবিষ্যতেও যে গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন আমরা দেখছি, তাতে একটা নাগরিকের গোপনীয়তার অধিকার নিয়ে আমাদের খুব জোরে সোরে কথা বলতে হবে। একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী মাফিয়া সরকার যখন ক্ষমতায় থাকে, সে তখন মানে যেটা হয়, বাংলাদেশকে তার মতো করে সে যা যা চাইছে, আইন বিধি মানবাধিকার কোনো কিছু তোয়াক্কা না করে সে তা করে ফেলতে চেয়েছে। আমরা আসবো যে এই ভদ্রলোক কি করেছেন, আমরা সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। তারপর গোপনীয়তার অধিকার নিয়ে আমাদের আলোচনা চালাতে চাই। ওনাকে আজকে কোর্টে যখন, আজ না গতকাল কোর্টে যখন তোলা হয়, তখন তিনি তাকে নির্দোষ দাবি করেন, এবং ওনার পরিচিতি আছে যে আয়না ঘর তৈরি করার পেছনে ওনার গুরুত্বপূর্ণ রোল আছে। তো তিনি বলছেন যে না, ওনাকে আয়নাঘর উনি সৃষ্টি করেননি, ওনাকে 8 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। যদিও আমরা শুনেছি বিভিন্ন ফেসবুকে যারা মিলিটারির সাথে কানেক্টেড, উনি আদৌ আয়নাঘরটারে ছিলেন না, উনি রীতিমতো অফিসার্স মেস্টেসে ছিলেন। যাই হোক, উনি অনেকগুলো পদে ছিলেন, সেনাবাহিনী, র্যাব, NSI হয়ে সর্বশেষ ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্বে ছিলেন। এবং ইন্টারেস্টিং খেয়াল করি একটা তথ্য, জিয়াউলের জন্য প্রথমবারের মতো NTMCর মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয়। এর আগে ডিরেক্টর ছিলেন, তার আগে অন্য একজন ডিরেক্টর ছিলেন, কিন্তু উনি মহাপরিচালক। এখানে তথ্য হচ্ছে এরকম, NTMC আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন দিয়ে সহায়তা করে থাকে। NTMCর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী সংস্থা সহ 30টি সংস্থা সরাসরি জড়িত। NTMC নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে এই জিয়াউল আহসানের কথা বলছি। উনি যখন র্যাবে ছিলেন, বিচার বহির্ভূত অসংখ্য হত্যাকাণ্ডের সাথে এই লোক জড়িত ছিলেন। ইনি জড়িত ছিলেন, উনি তালিকা করা থেকে শুরু করে এক্সিকিউট করা পর্যন্ত এর সাথে ছিলেন। নারায়ণগঞ্জ র্যাবের যে 7 খুন হয়, সম্ভবত ওই রিজিয়নের তখন উনি, বা র্যাবেও তখন উনি গুরুত্বপূর্ণ ওই অংশের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এরপর তিনি যখন NTMCতে এসছেন, তখনও বহু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, এগুলোর পরিকল্পনা এই লোক করেছেন। শত শত সংখ্যাটা, শত শত। সুতরাং ইনি কেমন দানব আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। মজার ব্যাপার, এই শেখ হাসিনা সরকারের পতনের অনেক আগে থেকেই এই ভদ্রলোকের নাম খুব আলোচিত ছিল। যারা এই ব্যাপারে খোঁজ খবর রাখতেন, তথ্য পেতেন, তারা আমাদের সামনে তথ্য এনেছেন যে এই লোককেই কোনো একদিন আমাদেরকে আসলে নজরদারিতে রাখতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে। একটা সরকার যখন বিভৎস মাফিয়া হয়ে ওঠে, সে কত টুল ব্যবহার করে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে, আমি প্রায় বলি যে আপনি তার ভীতির মাধ্যমে টিকে থাকার চেষ্টা করেন, যে আপনি যে কাউকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মেরে ফেলতে পারেন, গুম করে ফেলতে পারেন, যে কোনো রকম টর্চার করতে পারেন, এবং সর্বোপরি আয়না ঘরে এনে আটকে রাখতে পারেন বছরের পর বছর, বছরের পর বছর। আমরা ওখান থেকে 2 জন সারভাইভড মানুষকে দেখেছি, জনাব গোলাম আজম এবং জনাব মীর কাসেম আলী, দুজনের 2 সন্তান ওখানে ছিলেন দীর্ঘ বছরের পর বছর। তো এইরকম বিভৎস জায়গায় এই দেশটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই লোকগুলো শেখ হাসিনার বিভিন্ন রকম খুবই ক্লোজ জায়গা থেকে সাহায্য করেছেন। অ্যাট দ্য সেম টাইম নজরদারির মাধ্যমে, অত্যন্ত বেআইনি অসাংবিধানিক নজরদারির মাধ্যমে আমাদের অতি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার নষ্ট করেছেন। NTMCর কী কাজ ছিল, তারা পরবর্তীতে কী কাজ করেছে, এবং এই সংস্থাটা আদৌ থাকবে কিনা, থাকলেও এই চেহারায় থাকবে কিনা, এই আলাপগুলো হওয়া খুব জরুরি। খুব চমৎকার একটা রিপোর্ট সম্প্রতি করেছে বণিক বার্তা। হেডলাইন এরকম, টেলিফোনে আড়ি পাতা সংস্থা NTMCর গর্হিত কাজ বন্ধ হবে কি। এটা 2000, এটা কিভাবে হয়েছে একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ি, একটু দেখেই পড়ছি। 2013 সালের 31 জুলাই এটার উদ্দেশ্য ছিল দেশের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ সম্পর্কিত দিক নির্দেশনা, পর্যবেক্ষণ ও অন্যান্য সরকারি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করা। যদিও সংস্থাটি এতদিন ব্যবহার হয়েছে শুধু সরকারের হয়ে নাগরিকের ফোন কল ও ইন্টারনেট ব্যবস্থা ও ইন্টারনেট অপারেটরের নিয়ন্ত্রণের কাজে, সংস্থাটির কার্যক্রম নিয়ন্ত্রিত হয়েছে বিশেষ একটি গোয়েন্দা সংস্থার অধীনে। মানে আমরা এখনও বিশেষ একটি গোয়েন্দা সংস্থা বলতে হয়। দেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে নতুন দাবি উঠেছে, আমি সেই জায়গায় আসবো। এমনকি এই যে সম্প্রতি ইন্টারনেট বন্ধ করা হয়েছিল আমাদের আপরাইজিংয়ের সময়, সেটা BTRC না, বরং NTMCর নির্দেশেই হয়েছে, এই ধরনের তথ্য পাওয়া গেছে। এবং এই মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন তিনিও বলেছেন একই ধরনের তথ্য তিনিও পেয়েছেন। এখানে একটা জায়গা একটু আমি পড়তে চাই, মানে তাদের সক্ষমতাটা আমি একটু বোঝার চেষ্টা করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, NTMCর পরিচালিত হয় সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থার অধীনে। মোবাইল ফোনের ভয়েস ও SMS, ল্যান্ডফোন ভয়েস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ি পাততে পারে NTMC। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ভাইবার, ইমো, স্কাইপে ইত্যাদি অ্যাপে আড়ি পাততে পারে NTMC। অনলাইন যোগাযোগের মধ্যে বিভিন্ন ব্লগ সাইট, ইমেইলে শতভাগ আড়ি পাতার সক্ষমতা রয়েছে। খেয়াল করি আমরা এই দানবটার হাতে, আমরা জিয়াউল আহসান দানবটার হাতে আমরা কি পরিমাণ ক্ষমতা তুলে দিয়েছিলাম। ইভেন এই পরিমাণ ক্ষমতা এইভাবে কারো হাতেই তুলে দিতে হয় না, কারণ আমাদের একটা কথা নিশ্চয়ই মনে আছে, পাওয়ার টেন্ডস টু কারাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি, লর্ড অ্যাক্টরের বিখ্যাত উক্তি। সো অ্যাবসলিউট পাওয়ার আপনি যার হাতেই দেন, সেটা যে কাউকে সেরকম করে ফেলার সম্ভাবনা থাকবেই অনেক বেশি। তারপর বলছে ভেহিকল মাউন্টেড ডেটা ইন্টারসেপ্টার, ভেহিকল মাউন্টেড মোবাইল ইন্টারসেপ্টারের মতো নজরদারি যন্ত্র ব্যবহার করে NTMC। সংস্থাটির জন্য ইসরায়েলি সাইবার গোয়েন্দা কোম্পানি NSO গ্রুপের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যারও ক্রয় করা হয়েছিল। মানে পেগাসাস বাংলাদেশে আছে, আমরা এতদিন পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু এটা যাচ্ছে। আমরা জানি পেগাসাস যদি মোবাইলের মধ্যে স্পাইওয়্যারটা ঢুকে যায়, সে আপনার মাইক্রোফোন, আপনার স্পিকার, ক্যামেরা সব কিছু কন্ট্রোল নিয়ে নিতে পারে। ফলে যে কোনো বার্তা, ফটো, যে কোনো কন্টেন্ট সে শুনে ফেলতে পারে। কল আসলে তো আমরা কথা বলি আর শুনি, যেহেতু স্পিকার আর মাইক্রোফোনের মাধ্যমে সব কিছু হয়ে যেতে পারে। সো এই ধরনের কাজ তারা করেছে। আরও NTMC ব্যবহৃত আরেকটি আড়ি পাতা যন্ত্র স্পিয়ার হেড সিস্টেম, 2022 সালে সুইজারল্যান্ড থেকে এটি কেনে বাংলাদেশ। এই একই বছর মানে এটা দিয়ে নজরদারি করছে। NTMC ডেটাবেস থেকে গুরুত্বপূর্ণ ডেটা বিক্রি করে দিয়েছে এখানে কাজ করা লোকজন।
মানে যাবতীয় বিভৎসতা যা যা আছে সব কিছু ওখানে হয়েছে। এরপর একটা ইন্টারেস্টিং জিনিস হয়তো আমাদের চোখে পড়েছে, শেখ হাসিনার মানে গণভবনে লোকজন ঢুকে সেই ভবনের সব কিছু যখন নিয়ে বেরিয়ে গেছে, কারো কাছ থেকে কয়েকটা রিপোর্টের ছবি আমাদের সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। ওখানে বিভিন্ন মানুষজনের কথাবার্তা, মানে শেখ হাসিনা কাদের কাদের কথা শুনতেন একটু দেখি আমরা। গোপনীয় প্রতিবেদনের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার, ডিআইজি হারুন আর রশিদ, মানে হারুনের কথাও শুনছেন, বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান, এই মুহূর্তে উনি উপদেষ্টা আছেন আমরা জানি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের দোকানদার অরুণ, মানে মধুর ক্যান্টিনের দোকানদারের কথা উনি শুনছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দৈনিক কল মনিটরিং প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। একটা মানুষ ভয়ার হয়ে উঠেছিলেন, তাই না? ভয়ার হয়ে উঠেছিলেন। না হয় সবার কথা তাকে শুনতে হবে, কথা কি আপনি শুনতে পারেন? আপনার যদি মনেও হয় যে শোনা দরকার। এই প্রসঙ্গে আমরা আমাদের সংবিধানের আর্টিকেল 43 একটু আপনাদের সঙ্গে পড়ি। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ, তল্লাশি ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকিবে এবং চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকিবে। তার মানে বলা হচ্ছে এরকম আর্টিকেল 43-তে যে কিছু কিছু বিধিনিষেধ সাপেক্ষে, তার মানে কোনো আইন যদি তৈরি হয় যে ইত্যাদি ইত্যাদি করলে আপনি শুনতে পারবেন, আদারওয়াইজ আপনার এই যে যোগাযোগের গোপনীয়তা ইন এনি মিডিয়াম, সেটা পূর্ণ গ্যারান্টি আপনাকে সংবিধান দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে। এমনকি কোনো একদিন যদি আমরা এই সংবিধান পুরোটা পাল্টেও ফেলি, সেই সংবিধানের আলাপ আছে, সেখানেও এই মৌলিক অধিকারগুলো আসলে থাকতেই হবে। তাহলে আমাদের সংবিধানে বলা হয়েছে যে আপনি এর বাইরে গোপনীয়তা গ্যারান্টেড আছে। এখন শেখ হাসিনা যে একটা তালিকা, যে তালিকা আমরা পেয়েছি, এর মধ্যে আরও প্রচুর আছে, আরও প্রচুর নাম আছে নিশ্চিতভাবেই। সেইগুলো উনি কিসের বলে শুনেছেন? এই জিয়াউল আহসান, এই বিভৎস লোকটা এই কাজগুলো সব করে তার কাছে পাঠিয়ে দিত কিসের ভিত্তিতে? এই যে নামগুলো আমরা পড়লাম, তার মানে আপনি কখনো যদি কারো কোনো আইনের ব্যত্যয় ঘটায়, কোনো বিধিবিধানের বিষয় আসে, সেটার জন্য আপনাকে আসলে নির্দেশনা দিতে, আমরা এর মধ্যে জানি এটা নিয়ে উচ্চ আদালতের রায় আছে, আদালতের অনুমতি ছাড়া, আদালতের নির্দেশনা ছাড়া আপনি কারো এসব কল রেকর্ড শুনতে পারবেন না, কল রেকর্ড করতে পারবেন না, শুনতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। এই জিনিস আদালতের রায় আছে, কিন্তু আপনি শুনছেন। এটা অসভ্যতা, এটা বর্বরতা, এবং এই রকম সক্ষমতা তৈরি করা, সেটাকে এইভাবে ব্যবহার করা অত্যন্ত গর্হিত কাজ। এবং বাংলাদেশে যখন ইসরায়েল তার স্পাইওয়্যার বিক্রি করেছে বলে রিপোর্ট হয়েছে, আমার যতদূর মনে পড়ে আব্দুল কাদের সাইয়ের স্বামী ভাইরা সাথে আরও কেউ মিলে ওনারা সম্ভবত, ইফ আই এম নট রং, হারেতসে রিপোর্ট করেছেন, আল জাজিরাতে করেছেন, করে ওখানে এই আলোচনাটা ছিল যে যেই দেশে এই রকম একটা স্বৈরাচারী দমনকারী সরকার কাজ করছে, সেই সরকারের কাছে এই নজরদারির বিভিন্ন রকম টুলস কেন বিক্রি হচ্ছে? কারণ খুব স্বাভাবিকভাবেই আপনি এগুলো কিনবেন, বলবেন এই যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আছে না যে হ্যাঁ সাইবার অপরাধ ঠেকাতে চাই, জাতীয় নিরাপত্তা, ব্লা ব্লা ব্লা, কিন্তু এইসব স্বৈরাচারী সরকার আদতে এইসব প্রযুক্তি ব্যবহার করে তার বিরোধী মত, বিরোধীদেরকে দমন করার জন্য। শুধু বিরোধী না, আপনি যখন স্বৈরাচার আপনি তো ভীত থাকেন সারা, আপনি ছায়াকেও ভয় পান, আপনি ছাত্রলীগের সাদ্দামকে ভয় পান, আপনি হারুন আর রশিদকে ভয় পান, ডিবি হারুনকে, যে হারুন আপনার হয়ে বহু কিছু করেছে, আপনি আপনার আইনমন্ত্রী, ওই সচিব, একে তাকে সবাইকে ভয় পাচ্ছেন, আপনি মধুর ক্যান্টিনের একজন চা বিক্রেতাকে ভয় পাচ্ছেন। এরা হয়তো সবই আপনার লোকজন, কিন্তু আপনি এদেরকে নজরদারি করছেন। আওয়ামী লীগ, শেখ হাসিনা, আওয়ামী লীগের অন্য যে কোনো সব যাদেরকে আমরা যে কোনো চোখ বন্ধ করে নাম বলতে পারি, তাদেরকেও কোনো রকম কোনো কারণ ছাড়া, কোনো রকম কোনো আইনি ব্যবস্থার অধীনে না থেকে তাদের কল রেকর্ড শোনা অপরাধ। এখন যে আলাপটা এসছে সেটা হলো আমরা এই স্বাধীন বাংলাদেশে এই নজরদারিকে কিভাবে দেখব। আমি পড়ে শোনালাম, আমাদের সংবিধান বা যে কোনো সংবিধানেই এই জিনিসগুলো নিশ্চিত করা থাকবে। সুতরাং এনটিএমসি এই প্রতিষ্ঠানটাকে এই ফরম্যাটে, এই রকম কাজে রাখা কোনোভাবেই যাবে না, কোনোভাবেই যাবে না। এটার জন্য আইনে যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে, কোনো অস্পষ্টতা থাকে, সেগুলো স্পষ্ট করতে হবে এবং সেটাকে এক্সক্লুসিভলি এই ধরনের কাজ, যে ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা, যে ক্ষেত্রে মারাত্মক সাইবার ক্রাইম, মানে পেটি পলিটিক্যাল অপোনেন্টের কথা শুনে কৌশল আপনি শুনে ফেলবেন, জানবেন, তারপর সেটা নিয়ে ঝামেলা করবেন, এটা হতে পারে না, তো কোনোভাবেই হতে পারে না। পলিটিক্স থাকবে। ইভেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা সময় তার বিরুদ্ধেও কেউ দাঁড়াতে পারে যে না আপনি ঠিক করছেন না, আমরা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবো। অন্তর্বর্তী সরকারও যদি মনে করে যে আমি ওদের কথা শুনতে থাকবো, শুনে আমি আমার স্ট্র্যাটেজি ঠিক করবো, এটা করা যাবে না। রাজনীতি করা, রাজনৈতিক মুভমেন্ট কোনোভাবেই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকির কিছু না। সুতরাং এই প্রতিষ্ঠানটা ঢেলে সাজাতেই হবে। আর আবারও বলি, কয়েকবার বলা হয়েছে, জিয়াউল আহসান নামের এই বিভৎস দানবটাকে খুব ক্রেডিবল মামলা, অনেক ক্রেডিবল মামলা এই লোকের বিরুদ্ধে পাওয়া যাবে। ক্রেডিবল মামলায় তাকে
অ্যাকিউজ করা, ট্রায়ালে আনা, দ্রুত ট্রায়াল করে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এই তালিকার মধ্যে যেহেতু উনি উপরের মধ্যেই আছে, খুব দ্রুত সরকারের কাজটা করবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।